বাংলাদেশের রাজনীতি থেকে কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে মাইনাস করা যাচ্ছে না। ঘুরে ফিরে তার কথাই আসছে। তারা যখন দেখছেন যে সাকিব আল হাসান, যিনি কিনা সবচেয়ে আরামে আয়েসে পুরো পরিবার নিয়ে রীতিমতো ক্রিকেট খেলে নিজের পেশা অব্যাহত রেখে একটা নিরাপদ জীবন যাপন করছেন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে, তিনি যখন বিচারের মুখোমুখি হতে তার অধিনায়ক শেখ হাসিনার কথা শুনে বাংলাদেশে ফিরতে প্রস্তুত, তখন নিশ্চিতভাবে সারা জীবন আওয়ামী লীগের রাজনীতিকে নিবেদন করা আওয়ামী লীগের নেতা কর্মীদের অনেকে এই যে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি যা কিছু করছেন, করার চেষ্টা করছেন, বা তাকে কেন্দ্র করে যখন কোনো কথা বলছেন অন্য কেউ, অমনি সেটা ভাইরাল হয়ে যাচ্ছে। এজন্য আমরা সবাই পক্ষে কিংবা বিপক্ষে, ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক, জেনে হোক কিংবা না জেনে হোক, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বারবার শেখ হাসিনাকে সামনে নিয়ে এসেছি বা আসছি। সবাই শেখ হাসিনার কথা শুনতে চায়। শেখ হাসিনা জুলাই জাদুঘরে, সেখানে লাল টেলিফোন তুলে সাধারণ আমজনতা তাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে শেখ হাসিনার সঙ্গে কথা বলো। তো তারা কথা বলছে, আপা কেমন আছেন, ডিসেম্বরে আসবেন নাকি, শরীর স্বাস্থ্য কেমন, আমাদেরকে ছেড়ে চলে গেলেন কেন। মানে এই সকল কথাবার্তা যে স্ক্রিপ্ট লিখিত এবং শেখানো, এটা একটা তেলাপোকাও বুঝতে পারে। কিন্তু টিকিট কেটে 50 টাকার টিকিট কেটে লোকজন সেখানে যাচ্ছেন এবং এই ধরনের কথাবার্তা বলে মূলত শেখ হাসিনাকে লাইমলাইটে আনা হচ্ছে। যারা করছেন তারা হয়তো মনে করছেন এই কাজ করলে শেখ হাসিনার খুব অপমান হবে, মানুষজন বাহাবা দেবে, কিন্তু আলটিমেটলি এ সকল কথাবার্তায় ঘুরে ফিরে শুধু শেখ হাসিনা প্রসঙ্গ আসছে এবং তার গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে। তদ্রূপ এই যে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা যে সংবাদ সম্মেলনটি করলেন, এই সংবাদ সম্মেলন নিয়ে পুরো 1 সপ্তাহের বেশি সময় ধরে করার আগে, মানে সংবাদ সম্মেলন করার আগে পুরো 1 সপ্তাহ জুড়ে শুধুমাত্র বিতর্ক। তিনি কি জীবিত না মৃত? তিনি কি শুধু অডিও বার্তা দেবেন নাকি ভিডিও বার্তা দেবেন? তারপর কেন এই সময় এই কাজটি তার করা দরকার? কি তিনি বলতে চান? তারপর বিদেশে বসে কেন এই সমস্ত জিনিসপত্র করছেন? এরকম হাজারো প্রশ্ন আওয়ামী লীগের, বিএনপির, জামাতের, সাধারণ মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এবং সেই সংবাদ সম্মেলনের একদম আগে বা 1 দিন 2 দিন আগে মোটামুটি প্রচার হয়ে গেল যে তিনি আগের মতোই আগে রেকর্ড করা তার যে বক্তব্য, সে বক্তব্য তিনি দেবেন। কিন্তু বাস্তবে দেখা গেল যে তার এই সংবাদ সম্মেলনটি ছিল একটি মাল্টি ডাইমেনশনাল, যা অতীতে কখনো তিনি করেননি। তার একটি ভাষণ ছিল, সম্ভবত সেটি রেকর্ডেডও হতে পারে, সরাসরি হতে পারে, কিংবা ধরুন সেটি লিখিত হতে পারে। তার একটা ভাষণ ছিল। এই ভাষণটা তিনি ইচ্ছা করে দিয়েছেন যেন লোকজন বিতর্ক করার সুযোগ পায় এবং লোকজন প্রথমে মনে করে যে তিনি এটা রেকর্ডের ভাষণ দিয়েছেন। কিন্তু যখন তাকে সরাসরি প্রশ্ন করা হলো, কিছু প্রশ্নের উত্তর তিনি নিজে না দিয়ে খুব কৌশল করে বললেন যে এই বিষয়টি আমার ছেলে বলবে। আবার কিছু প্রশ্নের উত্তর তিনি নিজে দিলেন। তার বক্তব্য দিতে গিয়ে তিনি হেসেছেন রীতিমতো। অন্য সময়ের মতো তিনি কাঁদেননি। তার আচার আচরণ, চালচলন, কথাবার্তায় দৃঢ়তা ছিল এবং পুরো ভাষণটির মধ্যে এবং তার বক্তব্যের মধ্যে এটি যে কোনো এআই নির্মিত নয়। তিনি যে সরাসরি কথা বলছেন এটি প্রমাণ করার একটা সর্বোচ্চ চেষ্টা তার ছিল।
আপনারা জানেনই যে এই যে এখন আমি একটু ধীরে ধীরে কথা বলছি, কিন্তু খুব ফ্লুয়েন্টলি যখন আমাকে কেউ প্রশ্ন করে, আমি যেমন এখন একা একা কথা বলছি ধীরে সুস্থে আস্তে আস্তে, এই ভার্সনটি আসলে যে কোনো মানুষ নকল করতে পারবে এআই দিয়ে। কিন্তু টেলিভিশনে যখন আমি বক্তব্য দেই বা আমাকে যখন কোনো প্রশ্ন করে কেউ, অথবা ওটার কাউন্টারে আমি যে তাৎক্ষণিক জবাব দেই, এটি কোনো অবস্থাতেই এআই দ্বারা সম্ভব নয়। ২ নম্বর হলো যে মানুষ যে স্বাভাবিক গতিতে হাসে ইন জেনারেল, এটা কখনোই এখনো পর্যন্ত কোনো রোবট এটা তৈরি করতে পারেনি। রোবট হাসতে পারে বা হাসার শব্দ করতে পারে, কিন্তু আপনি বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে যেটি হচ্ছে, শেখ হাসিনা জানতেন যে তাকে নিয়ে কী ধরনের বিতর্ক হবে, লোকজন কী ধরনের কথাবার্তা বলবে, ফলে সেই কথার একটি বৈজ্ঞানিক, একটি জিওমেট্রিক মানে জ্যামিতিক এবং একটি ম্যাথমেটিক্যাল অর্থাৎ গাণিতিক তিনি ব্যাখ্যা দাঁড় করানোর জন্য তার সেই পুরো সংবাদ সম্মেলনটিকে তিনি একটি ভার্সেটাইল সংবাদ সম্মেলন করেছেন। এই সংবাদ সম্মেলনটিতে তিনি এমন কিছু গোমর রেখেছেন, ফাঁক রেখেছেন, ফোকর রেখেছেন, যেন মানুষ প্রশ্ন করতে, সন্দেহ করতে এবং কল্পনা করতে, আওয়ামী লীগকে নিয়ে কল্পনা করতে মানুষ উদ্বুদ্ধ হয়। এটি তার একটা রাজনৈতিক পলিসি। প্রথমত এখানে আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতা ছিলেন না। লোকজন প্রশ্ন করবে কেন ছিলেন না? তাহলে কি তার আগে শেখ হাসিনার সঙ্গে নেই, নাকি শেখ হাসিনা তাদেরকে মাইনাস করেছে, ইত্যাদি নানা প্রশ্ন। হোয়াট এভার মেবি, কিন্তু এটা শেখ হাসিনা চেয়েছেন। তরুণদের মধ্যে কতগুলো অজনপ্রিয় মুখ, ভীষণ রকম অজনপ্রিয় মুখ, যারা ক্ষমতার সময়টাতে কেউ সজীব ওয়াজেদ জয়ের কথা বলে, কেউ অন্য কোনো কারণে ভীষণ রকম বিতর্কিত ছিলেন, অপ্রিয় ছিলেন, অজনপ্রিয় ছিলেন এবং এখনও আছে। বলতে গেলে তাদের কাউকে এখানে সম্পৃক্ত করা হয়নি। এখানে সাকিব আল হাসানকে আনা হয়েছে, যদিও সাকিব আল হাসান একেবারে নন পলিটিক্যাল। বাংলাদেশে তার গুরুত্ব অ্যাজ এ পলিটিশিয়ান নেই বললেই চলে, এবং তার কথাবার্তা, আচার আচরণ অনেকটা শিশু সুলভ। কিন্তু বিশ্ব ক্রিকেটের অঙ্গনে তার যে অবদান এবং তার যে ভূমিকা, এখানে এই পর্যায়ের অলরাউন্ডার মানে ক্রীড়া জগতে, মানে স্পোর্টস ওয়ার্ল্ডে সাকিব আল হাসানের মতো এই মুহূর্তে দ্বিতীয় কোনো স্টার নেই। তো কাজে তার সেই যে স্টারশিপটি, এটি শেখ হাসিনা ব্যবহার করতে চেয়েছেন এবং সফলভাবে ব্যবহার করেছেন। এবং সাকিব আল হাসানকে ব্যবহার করার পর কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে বা হবে, এটার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন এবং সেই ঘটনাগুলো ঘটেছে। তরুণদের মধ্যে তিনি মেয়র মহিউদ্দিন সাহেবের ছেলে মহিবুল হাসান চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী, তাকে লাইমলাইটে নিয়ে এসেছেন। এর মাধ্যমে তিনি আসলে সামনের একটা ভিশন, যে তিনি কী ধরনের তরুণদেরকে সামনে টানতে চাচ্ছেন, রাজনীতিতে সম্পৃক্ত করতে চাচ্ছেন, তার একটা পোর্ট্রেট তিনি মহিবুল হাসান চৌধুরীর মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছেন। অন্যদিকে জয়কে তিনি যে রাজনীতিতে আনতে চান এবং জয়ও রাজনীতিতে আসতে চান, এবার এই বক্তব্যের মাধ্যমে সেটা মনে হলো। জয় সবসময় অনেকটা বহেমিয়ান টাইপের, মানে টাকা পয়সা, অনেকে যে যাই বলুক তার বিরুদ্ধে বদনাম, কিন্তু বেসিক্যালি ব্যবসা বাণিজ্য করা, টাকা সঞ্চয় করা, তারপরে শেষে খুব ভোগ বিলাসে সেই টাকা পয়সা খরচ করা, এই জিনিসগুলো আমরা সাধারণত দেখিনি তাকে। কিংবা তার বিবাহ বিচ্ছেদ ঘটেছে, হয়তো একাধিক প্রেমের ঘটনা ঘটেছে, এটা স্বাভাবিক হিউম্যান বডি মাইন্ড অনুযায়ী যা হওয়ার তাই। কিন্তু নারী নিয়ে, যৌনতা নিয়ে যে বিকৃত রুচি, অন্যের বউয়ের সঙ্গে রাত কাটানো, বন্ধুবান্ধবের স্ত্রীদেরকে নিজের বিছানায় নিয়ে নেওয়া, হলিউড বলিউডের বিভিন্ন নায়িকাদেরকে শয্যাসঙ্গী করা, টাকার বিনিময়ে তাদেরকে ভোগ করা, হানি ট্র্যাপ বলতে যেটি বোঝায়, এই বিষয়গুলো আসলে জয়ের বিরুদ্ধে কখনো ওঠেনি। বাংলাদেশের একটা নায়িকাকে কেন্দ্র করে পুতুলের হাজব্যান্ডকে নিয়ে নানা রকম বদনাম, মাশরুরকে নিয়ে, আর বাংলাদেশের একজন কথিত সুন্দরী নায়িকাকে নিয়ে নানা রকম স্ক্যান্ডাল রয়েছে। তো
তো এই স্ক্যান্ডালটি জয় সম্পর্কিত হতে পারত, তাকে নিয়েও তো বলা হতে পারতো যে সে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে এই কাজ করেছে, তারপর সেই রশ্মিকা মান্দানার সাথে এই কাজ করেছে, এগুলো তো বলতে পারতো, কিন্তু এই জিনিসগুলো আসলে আসেনি। সে তার মতো আছে, তার মতো চলছে, এবং সে রাজনীতি নিয়ে কখনোই আগ্রহ দেখায়নি। কিন্তু এবারের এই সম্মেলনটির মাধ্যমে মোটামুটি যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে, ইট মিনস সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে আসছেন, এবং ওয়াজেদ মানে সজীব ওয়াজেদ জয় তিনি নিজেও আসতে চাচ্ছেন। এই হলো মোটামুটি ফ্যাক্ট। এখন এই ফ্যাক্ট নিয়ে বাংলাদেশে ভীষণ রকম আলোচনা হচ্ছে। প্রথম আলোচনাটা হলো যে এই অনুষ্ঠানটি সাজানো, যাদেরকে আনা হয়েছে, ভাড়া করে আনা হয়েছে, অনুগত, বাংলাদেশের শেখ হাসিনা যেভাবে একটি অনুগত সাংবাদিক শ্রেণী তৈরি করে ফেলেছিলেন, ওরকম একটা সাংবাদিক শ্রেণী তিনি সেখানে তৈরি করে ফেলেছেন। বিশ্ব গণমাধ্যম থেকে ভাড়া করা সাংবাদিকদের এনে তিনি এই কাজগুলো করেছেন। এই কথাগুলো একদল বলছে। আর একদল বলছে শেখ হাসিনা আসলে মারা গেছেন, তার কোনো অস্তিত্ব নেই, এবং বাংলাদেশে শেখ হাসিনার অনেক আত্মীয় স্বজন এখন, মানে শেখ হাসিনার জমানাতে তারা ভালো ভালো পদে ছিলেন, একটু দূরের আত্মীয়, কিন্তু শেখ হাসিনা তাদেরকে নিয়োগ দিয়েছিলেন। তো সেই মানুষগুলো ক্রোধের বশে হোক, কিংবা পিঠ বাঁচানোর জন্য হোক, কিংবা ওই মানুষগুলো খুব অল্প সময় তারা পেয়েছিল, অল্প সময়ের মধ্যেই যত রকম ২ নম্বরই কাজ আছে সব ২ নম্বরই কাজগুলো তারা করেছে। নদী দখল, খাল দখল, তারপরে ভূমি দখল থেকে শুরু করে সরকারি জমি নিজের নামে লিখে নেওয়া, এই কাজগুলো তারা করেছেন, এবং এই কাজগুলো করার জন্য রীতিমতো কোম্পানি গঠন করে ফেলেছিলেন। তো এরকম অনেকগুলো মানুষ আছেন যারা এখন নিজেরাই বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা মূলত মরে গেছে, ২ মাস আগে মরে গেছে, কোথায় দাফন কাফন করা হচ্ছে বা হয়েছে এগুলো বলে দেওয়া হয়েছে, এবং কয়জন লোক সেখানে ছিল ইত্যাদি ইত্যাদি। ভাগ্য ভালো এখন পর্যন্ত তারা কেউ বলেনি যে তাকে হিন্দু রীতিতে চিতায় নেওয়া হয়েছে এবং তাকে জ্বালিয়ে পুড়িয়ে তার যে দেহ এটা ভস্ম করে দেওয়া হয়েছে, এই কথাটা এখনো পর্যন্ত কেউ বলেনি। তো এরকম একটা গ্রুপ রয়েছে। তারপরে তার ভয়েস, সে যে কথাগুলো বলেছে এটা এআই নির্মিত। এরপরে আবার তিনি কেন মুখ দেখালেন না, এজন্য তার একটা ছবি ভীষণ রকম, মানে ভারতের যে রাষ্ট্রপতি আছে সেই যে দলিত সম্প্রদায় থেকে, তার ছবির অনুকরণে কালো কুচকুচে বয়স্ক একজন মহিলা, সমস্ত মুখের চামড়াগুলো একেবারে কুচকে গেছে। এরকম শেখ হাসিনার একটা ছবি তৈরি করে, এআই দিয়ে তৈরি করে বলা হচ্ছে যে এই চেহারাটা তার আসলে এইভাবে নষ্ট হয়ে গেছে, এই চেহারা তিনি আসলে দেখাতে চাচ্ছেন না। ভীষণ রকম, যেটা মেকআপ দিয়েও, মানে এতটা খারাপ অবস্থা হয়ে গেছে, মেকআপ দিয়েও এই চেহারাটা ভালো করা যাচ্ছে না। এই কারণে শেখ হাসিনা জনসম্মুখে আসেননি। এখন ঘটনা যাই হোক না কেন, আমরা এই যে আলোচনা করছি, আমরা কথা বলছি, আমাদের এই কথার কারণে সরকার উত্তেজিত হচ্ছে, অস্থির হচ্ছে, বিভিন্ন জায়গাতে রেড অ্যালার্ট জারি হচ্ছে, বিভিন্ন জায়গাতে সতর্কতা গ্রহণ করা হচ্ছে, এবং এই শেখ হাসিনার বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশে মহিবুল হাসান চৌধুরীর বাড়িতে আগুন লাগছে, সাকিব আল হাসানের বাড়িতে আগুন লাগানো হচ্ছে, আবার সেই আগুনের খবর সারা দুনিয়ার মিডিয়াতে চলে আসছে। বাংলাদেশ সরকার খুব রাগ করেছে ভারতের উপর, কেন ভারত এই শেখ হাসিনাকে দিয়ে এই ধরনের কর্মকাণ্ড করাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একবার বলছেন, কোথায় শেখ হাসিনা? শেখ হাসিনার নামে কেউ আসে নাকি? শেখ হাসিনা কেউ আসে তার ছবিকে দেখা গেছে? ইট মিনস তিনি তো জীবিত নন, বা এটা এআই নির্মিত। আপনারা এটা নিয়ে বাড়াবাড়ি করছেন কেন? ভালো কথা। এই কথা যেভাবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, একই সময় আবার তার পররাষ্ট্র মন্ত্রণালয়, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারকে, ভারত সরকারকে সেই সতর্কতা, মানে যাকে বলা হয় চিঠি তাকে দেওয়া হলো, নিজেদের ক্রোধের কথা বলা হলো, ক্ষোভের কথা বলা হলো, এবং যা মুখে আসে সেইভাবে তারা বলে আবার সেটা ফেসবুকে দেওয়া হলো, এবং সেই চিঠি আরও শানিত করার জন্য, আরও তাপিত করার জন্য ৯ বার নাকি সেই চিঠি সংশোধন করা হয়েছে।
আওয়ামী লীগের সাবেক এমপিদের মধ্যে যাকে বলা যেতে পারে সবচেয়ে বিশ্বখ্যাত, মানে নিশ্চিতভাবে আন্তর্জাতিক খ্যাতিতে যিনি শীর্ষে, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার ক্রিকেটার, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান ঘোষণা করে দিয়েছেন রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার দিয়ে যে তিনি যদি আগে দেশে ফিরতে না পারেন তাহলে তার অধিনায়ক শেখ হাসিনার সঙ্গে তিনি ডিসেম্বরেই দেশে ফিরবেন। এর মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শেখ হাসিনার পর প্রথম একজন আওয়ামী লীগ নেতা এসে ঘোষণা দিলেন রীতিমতো একেবারে সুস্পষ্টভাবে যে তিনি দেশে ফিরবেন, দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে, বিচারের মুখোমুখি হতে প্রস্তুত, এবং তিনি প্রয়োজনে আগে ফিরতে না পারলে তাদের দলীয় নেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপরেই নির্ভর করছেন এবং শেখ হাসিনার সঙ্গে ডিসেম্বরে ফিরবেন। সাকিব আল হাসান এমন একটা পরিস্থিতিতে এই বিস্ফোরক সাক্ষাৎকার রয়টার্সকে দিলেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে, এরপর পুনঃপ্রকাশিত হয়েছে একের পর এক বিভিন্ন ভাষায় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে, ক্রিক ইনফো থেকে শুরু করে আল জাজিরা পর্যন্ত সকলেই সংবাদটি পুনঃপ্রকাশ করেছে খুব স্বাভাবিকভাবে। কারণ সাকিব আল হাসান, যেটা বলছিলাম, আন্তর্জাতিকভাবে পরিচিত এক মুখ, আর এমন এক সময়ে সাকিব আল হাসান এই সাক্ষাৎকার দিলেন যখন 5ই আগস্ট শেখ হাসিনা দিল্লিতে প্রথমবারের মতো একটা প্রকাশ্য সংবাদ সম্মেলনে লাইভে সংযুক্ত হয়ে বিশ্বের আন্তর্জাতিক শীর্ষ সংবাদ মাধ্যমগুলোর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। শুধু তাই নয়, সেই অনুষ্ঠানে আওয়ামী লীগের এই সাবেক এমপি সাকিব আল হাসান তিনিও যুক্ত হয়েছিলেন এবং তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে এই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কেন বক্তব্য রাখলেন, এর পরপরই তার মাগুরার বাড়িতে পেট্রোল বোমা ছোড়া হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে। সাকিব আল হাসান এই সাক্ষাৎকারে বলেছেন তিনি এসব জানেন, যে তার বাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে শেখ হাসিনার সঙ্গে তিনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হওয়ার পর, কিন্তু তিনি যেহেতু নিশ্চিতভাবে জানেন তিনি কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নন, যেসব মামলা তার নামে করা হয়েছে সেসব মিথ্যা মামলা, কাজেই দেশে ফিরে তিনি বিচারের মুখোমুখি, আদালতের মুখোমুখি হতে চান। এই যে বিচারটা যে বাংলাদেশে কি ধরনের মিথ্যা এবং বানোয়াট বিচার চলছে তার একটা দুর্দান্ত উদাহরণ আসলে সাকিব আল হাসান। সাকিব আল হাসান এখন যেমন শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ খেলছেন, মানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছেন 39 বছর বয়সী এই ক্রিকেটার, বিশ্বের বিভিন্ন দেশে এখন খেলছেন শ্রীলঙ্কার লিগ, ঠিক তেমনিভাবে টরন্টোতে, কানাডায় ক্রিকেট খেলছিলেন 2024-এর জুলাই আগস্ট মাসে। অথচ কানাডার টরন্টোতে বসে ক্রিকেট খেলছেন যেই সাকিব আল হাসান, তাকেও জুলাই আগস্ট মাসের হত্যা মামলায় আসামি করা হয়েছে। কাজেই মানে কি ধরনের যে জুলাই আগস্টের হত্যা মামলাগুলো চলছে এবং আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের কিভাবে ঢালাও মামলা দেওয়া হয়েছে তার একটা দুর্দান্ত উদাহরণ সাকিব আল হাসান বটে। এবং রয়টার্সে এত সরাসরি, এত বিস্তারিত এই সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে সম্ভবত সাকিব আল হাসান তার নিজের সিদ্ধান্ত, এবং তিনি যাকে ক্যাপ্টেন হিসেবে অভিহিত করলেন, তার অধিনায়ক হিসেবে অভিহিত করলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তার এই সিদ্ধান্তটি স্পষ্ট হয়েছে যে সাকিব আল হাসানও মুখ খুলেছেন, তিনিও এখন সর্বত্র সকল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বারবার কথা বলবেন এবং বলবেন যে কানাডায় ক্রিকেট খেলার সময় হত্যা মামলা দিয়ে এখন তার দেশে ফেরার পথ বন্ধ করে রেখেছে বর্তমান সরকার। শুধু তাই নয়, তারা তাকে প্রয়োজনীয় নিরাপত্তাটুকু পর্যন্ত দিতে রাজি হচ্ছে না বলে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই ক্রিকেটার দেশে ফিরে দেশের মাঠে অবসর নেওয়ার যে স্বপ্নের কথা গত কয়েক মাস ধরে ক্রমাগতভাবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলে যাচ্ছেন, সেই স্বপ্নটুকু পর্যন্ত তার পূরণ হচ্ছে না। দেখেন, সাকিব আল হাসান তার এই সাক্ষাৎকারে সরাসরি বলেছেন তিনি দেশে ফিরতে চান যদি সরকার অন্তত তাকে এটা বলে যে তারা দেশে ফিরলে তার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। সাকিব আল হাসান মোটেও বলছেন না যে তার বিরুদ্ধে যেসব ভুয়া মামলা করা হয়েছে সেসব মামলা যাতে আগেই উঠিয়ে নেওয়া হোক। তিনি শুধু চাইছেন সরকার তাকে যাতে শুধুমাত্র নিরাপত্তা
নিরাপত্তার প্রতিশ্রুতিটুকু দেন এবং তিনি চাইছেন 2027-এর বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে। এবং সাকিব আল হাসান রয়টার্সের সঙ্গে এই সাক্ষাৎকার, যেটি এরপর বহু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে পুনঃপ্রকাশিত হয়েছে, সেখানে স্পষ্টভাবে বলেছেন তিনি চান দেশে ফিরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলবেন এবং তিনি চান দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা এমনকি হত্যা মামলারও বিচার মোকাবেলা করবেন এবং একই সঙ্গে অবসর নেওয়ার আগে দেশের মাটিতে একটা বিদায়ী সিরিজ খেলবেন যদি শুধুমাত্র সরকার তার নিরাপত্তার নিশ্চয়তাটুকু দেয়। এবার যেমন শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হয়েছেন বলে সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা মারা হলো, 2025-এর সেপ্টেম্বরে শেখ হাসিনার জন্মদিনে সাকিব আল হাসান একটা স্ট্যাটাস দিয়েছিলেন শেখ হাসিনা এবং তার ছবির সাথে, যে শুভ জন্মদিন আপা। এই শুভ জন্মদিন আপা স্ট্যাটাসটা তিনি দেওয়ার পরেও তখন অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার তেলে বেগুনে জ্বলে উঠেছিল এবং তখনকার যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঘোষণা করেছিলেন যে তিনি কিছুতেই সাকিব আল হাসানকে বাংলাদেশে আসতেও দেবেন না, বাংলাদেশের মাটিতে খেলতেও দেবেন না। এবার এখন এই তারেক রহমান সরকারের আমলে তারেক রহমানের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, যিনি নিজেও বিখ্যাত ফুটবলার ছিলেন বাংলাদেশের, তিনি বলেছেন রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় এই সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের দেশে ফেরার তিনি আর কোনো সম্ভাবনা দেখেন না, সুযোগ দেখেন না। রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে সাকিব আল হাসান কিন্তু বলেছেন যে তিনি যে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দিল্লিতে যুক্ত হয়েছিলেন সেখানে তো তিনি বাংলাদেশের শান্তি ও অগ্রগতির কথাই বলেছেন, কাজেই তিনি কেন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হলেন, এর ফলে তার দেশে ফেরার সম্ভাবনা একেবারে বন্ধ হয়ে গেল, এসব নিয়ে সাকিব আল হাসান স্পষ্ট করে বলেছেন তার কোনো অনুশোচনা নেই। এটা একটা বিস্ময়কর ব্যাপার বটে। এই সাকিব আল হাসানকেও যে বিভিন্ন সরকারের তরফে এই প্রস্তাব দেওয়া হয়েছিল যে তিনি যদি তার রাজনৈতিক যে অবস্থান, সে অবস্থান থেকে সরে দাঁড়ান তাহলে তার দেশে ফেরার পরিস্থিতি তৈরি করা হবে, সে কথাও কিন্তু স্পষ্ট করে সাকিব আল হাসান রয়টার্সকে বলেছেন যে এই প্রস্তাব তার কাছে এসেছিল। কিন্তু অথচ বিশ্ববিখ্যাত এই ক্রিকেটার, যিনি কিনা শুধুমাত্র বাংলাদেশে ফিরে অবসর নেওয়ার স্বপ্নটুকু দেখেন বলে বারবার বলছেন, তিনিও কিন্তু কিছুতেই কোনো সরকারের প্রস্তাবে তার দল আওয়ামী লীগ ছেড়ে বা তার অধিনায়ক শেখ হাসিনাকে ছেড়ে সরকারের সঙ্গে একটা আপোষ রফা করে বাংলাদেশে ফিরে গিয়ে ক্রিকেট খেলায় যুক্ত হয়ে যেতে কিংবা একটা দারুণ অবসর বা বিদায় পাওয়ার সুযোগ তৈরি করতে রাজি হন নাই। সাকিব আল হাসান স্পষ্ট করে বলেছেন ক্যাপ্টেন যা বলেন আমরা তা অনুসরণ করি, মানে তার রাজনৈতিক জীবনের ক্যাপ্টেন বা অধিনায়ক হিসেবে তিনি শেখ হাসিনাকে অভিহিত করছেন এবং বলছেন আমার মনে হয় তারাই বিষয়টি ভালোভাবে সিদ্ধান্ত নেবেন এবং আমরা তাদের দেওয়া নির্দেশনা অনুসরণ করব। সাকিব আল হাসান বলেছেন যে অন্তর্বর্তী সরকারের সময় তিনি একজন আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয় ও পুলিশকে চিঠি দিয়েছিলেন, তার বিরুদ্ধে থাকা মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহারের অনুরোধ করেছিলেন, তবে এখন পর্যন্ত তিনি এর কোনো জবাব পাননি। তিনি আরো বলেন দেশে ফেরার বিষয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি কথা বলতে আগ্রহী। তারেক রহমানের একজন মুখপাত্র অবশ্য বলেছেন রয়টার্সকে যে সাকিবকে এখন পতিত, পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট সরকারের সদস্য হিসেবে থাকার পরিণতি ভোগ করতে হচ্ছে। সাকিব আল হাসান আরো ইন্টারেস্টিং যে তথ্য দিয়েছেন সেটা হচ্ছে 2024 সালের শেষ দিকে একবার কিন্তু তিনি দেশে ফেরার জন্য বিমানেও উঠেছিলেন। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এক রকমের গ্রিন সিগন্যাল পাওয়ার পর এবং নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার পর তিনি যাত্রাও শুরু করেছিলেন, কিন্তু বিমান মাঝপথে থাকা অবস্থায় তাকে আবার ফিরে যেতে বলা হয় এবং তারপর তিনি দুবাইয়ে নেমে নিউ ইয়র্কে ফিরে যান। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে 3 সন্তান এবং স্ত্রীকে নিয়ে থাকেন সাকিব আল হাসান। এখন সাকিব রয়টার্সকে প্রশ্ন করছেন 12 ঘন্টার মধ্যে আসলে কি পরিবর্তন হয়ে গিয়েছিল 2024-এর শেষে ওই অন্তর্বর্তী সরকারের সময়, সেটা তিনি জানেন না, কারণ দেশে ফেরার আগে ওই সফরটি
5 থেকে 7 দিন ধরে পরিকল্পনা করা হয়েছিল। এরপর দেশে ফেরার আরেক দফা তিনি এক রকমের পরিকল্পনা করেছিলেন, কিন্তু সে পরিকল্পনাও ভেস্তে গিয়েছিল সাকিব আল হাসান জন্মদিনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানোর পর। তখন সাকিব আল হাসান বলেন কর্তৃপক্ষ তাকে ঢুকতে না দেওয়ার কারণ হিসেবে শেখ হাসিনাকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর পোস্টটির কথা উল্লেখ করেছিলেন। এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সাকিব আল হাসান প্রশ্ন করছেন যে বাংলাদেশে আমাকে ঢুকতে না দেওয়ার কারণ হিসেবে এটা কিভাবে বিবেচিত হতে পারে আমি বুঝতে পারছি না। তবে সাকিব আল হাসান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিভিন্ন কর্মকর্তারা যে তার সঙ্গে যোগাযোগ করে বলছেন হাসিনা আর আওয়ামী লীগ থেকে নিজেকে দূরে রাখলে তার দেশে ফেরার পথ সুগম হতে পারে, সেই প্রস্তাব বিবেচনা করারও কোনো সুযোগ নেই। সাকিব আল হাসানের যে প্রশ্ন কিভাবে জন্মদিনের শুভেচ্ছা জানানোর কারণে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটারকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হচ্ছে না, সে প্রশ্ন যেমন এখন সাকিব আল হাসান যেহেতু মুখ খুলেছেন এবং একের পর এক সাক্ষাৎকার দেবেন বলে ধারণা করা হচ্ছে, তাতে যেমন সে প্রশ্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বারবার উঠবে, তেমনি প্রশ্ন উঠবে কানাডায় ক্রিকেট খেলতে খেলতে বাংলাদেশে জুলাই হত্যায় কি করে জড়িয়ে পড়েছিলেন সাকিব আল হাসান। আরও প্রশ্ন উঠবে কেনই বা দিল্লিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাবেক এমপি হিসেবে যুক্ত হয়েছিলেন বলেই সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে পেট্রোল বোমা ছোড়া হলো, আগুন দেওয়া হলো, আর কেনই বা সরকার সেসব বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, অথচ সাকিব আল হাসান আর দেশে ফিরতে পারবে না এই অবস্থানে অটল থাকছে। তবে সাকিব আল হাসানের এই ঘোষণা যে একদলকে ব্যাপকভাবে ক্ষুব্ধ করবে আর চমকে দেবে তা নিশ্চিত, কারণ যারা বলছিলেন যারা আরামে আয়েশে নিরাপদ আছেন তারা কেন ফিরবেন শেখ হাসিনার সঙ্গে, তারা যখন দেখছেন যে সাকিব আল হাসান যিনি কিনা সবচেয়ে আরামে আয়েশে পুরো পরিবার নিয়ে রীতিমতো ক্রিকেট খেলে নিজের পেশা অব্যাহত রেখে একটা নিরাপদ জীবন যাপন করছেন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে, তিনি যখন বিচারের মুখোমুখি হতে তার অধিনায়ক শেখ হাসিনার কথা শুনে বাংলাদেশে ফিরতে প্রস্তুত, তখন নিশ্চিতভাবে সারা জীবন আওয়ামী লীগের রাজনীতিকে নিবেদন করা আওয়ামী লীগের নেতা কর্মীদের অনেকেই যে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সম্ভবত সেটা ওই পক্ষটিকে আরো বেশি ক্ষুব্ধ রুষ্ট করে তুলবে। আর শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়েই আন্তর্জাতিক গণমাধ্যম সারা বিশ্বজুড়ে গত কয়েক সপ্তাহ ধরে যে পরিমাণ আগ্রহ দেখিয়ে যাচ্ছে, সেখানে ক্রীড়া সংবাদ জগতের প্রিয় মুখ তারকা মুখ সাকিব আল হাসান যখন শেখ হাসিনার সঙ্গে ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তন যাত্রায় যুক্ত হবেন, তখন সে খবর যে বিশ্বজুড়ে আরও আকর্ষণীয় হয়ে উঠবে সেটা বলাই বাহুল্য।